পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আফনান। আমি জগন্নাথ ইউনিভার্সিটি ফিনান্স থার্ড ব্যাচে এমবিএ করছি। আমি এসেছি আজিমপুর থেকে। ওকে। তো প্রথমে ধন্যবাদ দিতে চাই সবাইকে যারা আজকে শুনছেন, আমার ছোট বোন রুম্মান, মারজান এবং আমার যারা রুমমেট আছেন এবং আমার কাজিন যিনি এসেছেন রনি, তাকে। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আসলে ঘটনাটি আমার এক বড় ভাইয়ের। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভূত এফএম গল্পটি শেয়ার করার জন্য। তো আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি। তো আমার এই বড় ভাই উনি এবং ওনার আর এক বন্ধু, ওনারা বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ওনার একটা নিরিবিলি বাসা মানে সিলেক্ট করেন পুরান ঢাকার ওদিকে। তো যাতে ওনারা নিরিবিলি ভাবে এবং নিরবচ্ছিন্ন ভাবে ওনারা প্রস্তুতি নিতে পারেন। তো যেহেতু ওনারা ব্যাচেলর ছিলেন, তো ওনাদের তো সেরকম ফার্নিচার বলতে কিছু ছিল না। তো বাড়িওয়ালা যিনি ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি অনেক পুরাতন কিছু ফার্নিচার উনি ওনাদেরকে দিলেন ব্যবহার করার জন্য, এবং তার ভিতরে খুব অনেক পুরাতন একটা চকিও ছিল। তো ওনারা প্রথম দিকে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো যে আমি যে সেই বড় ভাইটা উনি আমাকে বললেন যে উনি যখন ওই চকিতে ঘুমানো শুরু করলেন, প্রতি রাত্রেই উনি কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। সেটা কেমন যে উনি স্বপ্নে দেখতেন যে কিছু লোক ওনাকে জোর করে ধরে মানে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে দেবে। আবার দেখা যাচ্ছে যে কিছু লোক ওনাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাচ্ছে, ওনাকে গুলি করে মারবে। এরকম প্রতি রাত্রে উনি ধরনের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণে ওনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো এক রাত্রে ওনার বন্ধু ওনার মায়ের অসুস্থতার খবরের কারণে দেশের বাড়িতে যান। তো উনি একাই ছিলেন ওই দিন বাসায়। তো উনি স্বপ্নে দেখছি উনি ওই দিন উনি যেহেতু ফজরের নামাজ পড়েন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আর কি 12টার পর পরই। তো রাত 2টা কি 3টার দিকে, তখন ছিল শীতকাল। তো হঠাৎ করে উনি ফিল করছিলেন যে ওনার পাশ থেকে খুব গরম নিঃশ্বাস, মানে পাশে কেউ শুয়ে আছে, গরম নিঃশ্বাস তার মাথা এবং ঘাড়ে এসে লাগছে, এরকম একটা ব্যাপার। তো উনি ফিল করছেন ওনার পাশে কেউ আছে। তো উনি পাশে ঘুরে শুলেন। শোয়ার পরে উনি যেটা দেখলেন, এটা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন যে চুল বড়, দাড়িওয়ালা, মানে চোখগুলো অনেক বড় বড় একটা লোক তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। উনি দেখার সাথে সাথে খুব ভয় পেলেন, কিন্তু ওনার কোনো শব্দই করতে পারছিলেন না। তার বডিটা একরকম প্যারালাইজড হয়ে গেছিল এবং খুব ঘেমে যাচ্ছিলেন তখন। এবং কিছুক্ষণ পরে সেই মূর্তিটি উধাও হয়ে যায়। তো এরকম ঘটনা উনি প্রথম একদিন ঘটে। তো দ্বিতীয় দিন যেটা ঘটে সেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে ওই দিনও বাসায় কেউ ছিল না। তো উনি হঠাৎ করে রাত্রে দেখছিলেন যে একটা ছায়া মূর্তি রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। তো উনি সাহস করে ওই দিন জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তো ছায়ামূর্তিটি বলল যে তোমার তুমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তোমার উদ্দেশ্যটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এটা বলেই সেটা আবার উধাও হয়ে যায় এবং উনি খুব ভয় পান। উনি একবার শেষ পর্যন্ত বাড়িওয়ালার কাছে যে বলেন যে আসলে আপনার বাসাটা কি হন্টেড, আসলে সমস্যাটা কি, এরকম কেন হচ্ছে। তখন বাড়িওয়ালা যিনি আসলে তখন উনি বাড়িওয়ালা আসল ঘটনাটা বললেন যে আসলে বাসাটা হন্টেড না, কিন্তু আপনাদেরকে যে ফার্নিচার দেওয়া হয়েছে তার ভিতরে একটা চৌকি ছিল, এই চৌকিটা হন্টেড। কি কারণে? যে 1920 সালের পরে যখন এন্টি ব্রিটিশ মুভমেন্ট আমাদের এই এলাকায়, মানে বিশেষ করে ঢাকার এদিকে যখন বেশি করে শুরু হয়, তখন অনেক লোক তো সেখানে জয়েন করে। তো এর ভিতরে ওনাদের বাড়িতে অনেক আগে একজন লোক থাকতেন, উনি মাদ্রাসায় পুরো একজন আলিম ছিলেন। তো উনি ওই বাসায় থাকতেন। তো ওনার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল। তো ওই বাড়িওয়ালার দাদা তাকে মানে দেখাশোনা করতেন আর কি। তো উনি একটা ঘরে থাকতেন। তো উনি একটা পর্যায়ে এন্টি ব্রিটিশ মুভমেন্টের সাথে জড়িয়ে যান, এবং তখন কোন একটা পর্যায়ে আপনার ব্রিটিশ পুলিশের হাতে উনি ধরা পড়ে যান। এবং ওই সময় তো যারাই ধরা পড়তো তাদেরকে দোষী হোক নির্দোষী হোক সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া হতো আর কি। তখন ওই বিচারে ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, কিন্তু ফাঁসি দেওয়ার পরে ওনার লাশটাও আর ফেরত পাওয়া যায়নি, কারণ ব্রিটিশ সরকার ওনার লাশটা আর ফেরত দেয়নি। কোথায় কি হয়েছে এটাও কেউ বলতে পারে না। তো জানা যায় যে ওই লোকের সাথে একটা জিন থাকতো। তো এখন ওনার ইন্তেকালের পর ওনার দাদা ওই খাটটা খুব সযত্নে রেখে দিয়েছিলেন ওই একজন শহীদের স্মৃতি হিসাবে। তো ওই খাটে উনি কাউকে ঘুমাতে দিতেন না। পরে ওনার দাদার মৃত্যুর পরে খাটটা আপনার একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়। পরে অনেকদিন পর ওনারা যখন আসেন ওই খাটটা তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়।
তখন এই কারণে এই ঘটনাগুলো ঘটে। তো বেসিক্যালি এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ওনারা তো বিসিএস পরীক্ষার জন্য সেখানে এসেছিলেন। আমার ওই যে বড় ভাই, তো উনি ওনার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন ক্যাডার আর কি। উনি ওই 31তম বিসিএস অ্যাডমিন ক্যাডারটাই পান। এবং ওনার যে বন্ধু ছিল ওনার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার, উনি ওই ক্যাডারটাই পান। এখনো আমার ওই যে বড় ভাই আর কি, উনি ওনার স্বপ্নের মধ্যে এখনো অনেক বিষয়ের উনি আভাস পান। উনি আমাকে এগুলো বলেছেন। তো এই ছিল রাসেল ভাই ঘটনাটা। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসলে এই ঘটনার অদ্ভুত একটা ব্যাপার যে এখানে মেইন ক্যারেক্টার যেটা হন্টেড, যেটা বলছেন উনি, সেটা হচ্ছে একটা খাট, এবং একটা খাটকে নিয়ে ঘটনা ছিল। এবং এখনো পর্যন্ত উনি যেটা বললেন যে এখনো পর্যন্ত নানান ধরনের ঘটনার বা নানান ধরনের আভাস তিনি পেয়ে থাকেন। সো এরকম ঘটনা যে পৃথিবীতে ঘটে, এটা খুব অদ্ভুত একটা ঘটনা। আমাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই SMS এখানে ফেসবুকেও লিখছেন অনেকে। নেক্সট আমরা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছিলাম, এবং কি অদ্ভুত ব্যাপার যে আপনি এখন যে ঘটনাটা বলবেন সেটাও ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আমরা ঘটনাটা শুনি। ঘটনাটা বলবেন সেটাও ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আমরা ঘটনাটা শুনি। হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস রাসেল ভাই। আমি যে কাহিনীটা বলতে যাচ্ছি এটা ব্ল্যাক ম্যাজিকের উপর, এবং এটা ওয়ান অফ মাই রিলেটিভের ঘটনা। আচ্ছা, আপনি তো সবসময় বর্ণনা খুব সুন্দর দেন, আপনি যে জায়গাটা দেখলেন এটা কেমন লাগলো আপনার কাছে? এই জায়গাটা অ্যাকচুয়ালি ভেরি নাইস, এবং মানে অ্যাকচুয়ালি আমি চিন্তা করছিলাম যে ঠিক মসজিদের পাশে কেন, মসজিদের কাছাকাছি কেন। দেখলাম যে আসলে এখানে কিছু ঘটনা আছে, যেটা শুনলাম যে এখানে মানে যিনি ছিলেন তিনি এই জিন এবং দুষ্ট জিনদেরকে সরাতো, এবং অনেক কিছু রিলেটেড। তো জেনে তখন বেশ শিহরিত লাগলো জিনিসটা। মানে এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে যে ভয়ের জায়গাগুলো সাধারণত খুব সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, ভেরি নাইস প্লেস। এবং সেটাই অ্যাকচুয়ালি যেসব জায়গায় গিয়েছিলাম এসে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ঠিক ওই নদী, শুকনো নদীতে হেঁটে নদীর পাড়ে চলে গিয়েছিলাম। পরে ভাবলাম যে আসলে ওখানে কি সব নর্মাল ছিল, কারণ অনেক বাচ্চারা দৌড়াচ্ছিল ফোর্সে অন্ধকারের ভিতরে। এখন মনে হচ্ছে হ্যাঁ, তো তখন আমার সাথে যিনি ছিলেন আমার রিলেটিভ, উনি বলছে যে অন্ধকারে এত স্পিডে বাচ্চারা দৌড়ায় কিভাবে, হ্যাঁ ওরা কি দেখে না নিচে পড়ে যেতে পারে। আমি বললাম দৌড়াতে পারে নিজেদের এলাকা, বাট এখন ভাবছি ওটাকে আসলে বাচ্চা ছিল নাকি ওরা, সামথিং এলস। আচ্ছা, আমরা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এখন যাবো। ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা কোথায় ঘটেছিল? আচ্ছা, এটা হচ্ছে আমেরিকাতে ঘটেছে, ফ্লোরিডা স্টেটে। আচ্ছা, ওখানকার একটা ঘটনা, আমার একটা রিলেটিভের ঘটনা। সঙ্গত কারণে নাম এবং সম্পর্ক বলছি না। জি, আচ্ছা যাক, যার সাথে ঘটেছে ও প্রথম বিয়ের পর আর কি আপনার তখন সে আপনার স্টেটে যায় ওইটাতে, এবং থাকার পরে তখন ওর হাজবেন্ড জব করতো আর ওকে থাকতে হতো বাসায় একলা। তো কিছুদিনের মধ্যে ও প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট অবস্থায় যখন বাসায় থাকে ও প্রথম যেটা ফিল করতো যে বাসার মধ্যে কেউ হাঁটা চলা করে রাতের বেলা। আচ্ছা, হ্যাঁ, এবং এটা ওর হাজবেন্ডকে সে বলছে অনেকবার যে তার মনে হয় অন্ধকারে কেউ হাঁটে বাসার মধ্যে। তো ওর হাজবেন্ড অনেকবার চেষ্টা করছে শুনতে যে কেউ হাঁটে কিনা, তো উনি কিছু বুঝতে পারেননি, বাট ও সবসময় ফিল করতো জিনিসটা। এবং তারপরে যে জিনিসটা দেখা শুরু করলো সেটা মানে একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস। আচ্ছা, দেখতো যে একটা নেকড়ে বাঘের মতো একটা জিনিস, মানে জাস্ট লাইক এন উলফ। আচ্ছা, এবং চোখগুলা বেশ বড় বড় জল জল করতেছে, এবং সেটা তার রুমে ঢুকতো। সে যখন দেখতো যে শুয়ে আছে, এবং ওরকম একটা উলফ তার ঘরে ঢুকছে, ঢুকে তার দিকে তাকায় আছে, এবং এক সময় সে উলফটা এসে তার ঠিক মুখের মধ্যে কামড় দিয়ে ধরতো। হ্যাঁ, এবং কামড় দিয়ে ধরে মানে তাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করতো। একটা ব্যাপার, মানে যন্ত্রণাদায়ক। এবং সে পেনটা কি সে ফিল করতে পারে? হ্যাঁ, পেনটাও সে ফিল করতো, এবং সে ঘুমের মধ্যে গোঙাতো এবং কান্না শুরু করতো, এবং ওর হাজবেন্ড তখন ওকে উঠাই দিত ঘুম থেকে। এবং এরকম একটা সিচুয়েশন দেখতো প্রায়। এবং অনেক সময় ফিল করতো যে বাসার আশেপাশে কেউ শব্দ করতেছে, বাসার আশেপাশে কিছু একটা ঘুরতেছে। হ্যাঁ, এরকম জিনিসপত্র ফিল করতো। তো মানে এই জিনিসটা আর কি তার মধ্যে খুব খুব বাজেভাবে ফেলছিল আর কি, প্রভাব ফেলছিল। যাই হোক, এরপরে ওর ছেলে হয়। ছেলে হওয়ার পর যেটা হয় যে ছেলেটা দেখা যাচ্ছে হওয়ার পর পরই কান্নাকাটি করতো খুব। আচ্ছা, মানে খুব কাঁদতো। তো এরকম অবস্থায় নিয়ে যায় আপনার ওখানকার মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, উনি একজন ইন্ডিয়ান, ওনার কাছে নিয়ে যান। তো খুব লজিক্যাল ইমাম সাহেব ছিলেন তিনি, মানে খুব পড়াশোনা করতেন, স্টাডিয়াস এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত আর কি। যখন বাচ্চাকে নিয়ে যায় তার কাছে, তো তিনি বলেন যে দেখো, বাচ্চা তো আসলে সবসময় যে কোনো অন্য কিছুর জন্য কাঁদবে এমন কোনো ব্যাপার নেই,
এখানে ক্রনিক পেইন থাকতে পারে বাচ্চাদের, হ্যাঁ ক্রনিক পেইন, এটার জন্য কাঁদে। তো ও বলে যে না আমি ডাক্তারের কাছে নিয়েছি, কিছু হয় না, তো আপনি কিছু দোয়া টোয়া করে দেন। তো ওই হুজুর যে আছে ওকে একটা রেমেডি দেয়, বলে যে এরকম পড়া পানি দিয়ে এবং কিছু দোয়া বলে, যেটা পড়ে তুমি ফু দিবা এটা সময়, যদি তার উপরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, হ্যাঁ, আর যদি না হয় তাহলে মানে তো তুমি ডাক্তার দেখাবা, চিকিৎসা করাবা। তো বাচ্চাকে যখন ফার্স্ট ট্রিটমেন্টটা দেয় সে ওরকম আপনার গোসল করে তারপরে ওই দোয়াটা পড়ে তাকে করে, দেখা যায় বাচ্চার কান্না তখন থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটা গেল প্রথম দিকে বাচ্চার সাথে কিছুদিনের ব্যাপার। তো পরবর্তীতে বাচ্চার যখন আরেকটু বড় হয়, বাচ্চা যখন কথা বলতে শেখে, তো বাচ্চা বিভিন্ন সময় ভয় পেত। তো বাচ্চাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি ভয় পাচ্ছ কেন, কি হচ্ছে, তুমি এরকম ঘুমের মধ্যে ভয় পাও বা একদিকে তাকিয়ে থাকো ভয়ে। তো বাচ্চা তাকে বলে যে আমি ভয় পাই, আমি দেখি যে একটা উল্ফ, এরকম একটা উল্ফ আমার ঘরে আসে, আচ্ছা, এসে আমার দিকে এরকম তাকায় এবং কামড়ায় ধরতে যায় এবং তাকায় থাকে, ইদানিং প্রায় একটা উল্ফ আমাদের বাসায় আসে। এবং তখন ও খুব ভয় পেয়ে যায়, কারণ এটা সে নিজে যেটা দেখতো প্রেগনেন্ট অবস্থায়, এবং তার ছেলেও কিন্তু সেটাই দেখছে, একই জিনিস দেখছে, সেম জিনিসটা, সেম জিনিস। আচ্ছা, এবং সে গেস করে কিছু হয়তো তার রিলেটিভ ছিল যাদের মানে বা তার সম্পর্কের মতো কিছু মানুষ ছিল যাদেরকে সে গেস করে ব্ল্যাক ম্যাজিক, কারণ মানে সবারই জীবনে কিছু ঘটনা থাকে। যাক, তার যখন নাকি সে সেকেন্ড বার প্রেগনেন্ট হয়, আচ্ছা, তখন যেটা হয় সেটা আরো মানে ভয়ঙ্কর আর কি। তো সে যেটা দেখতো এটা ঠিক স্বপ্ন, আবার অনেক সময় দেখা যায় স্বপ্ন ছাড়াও তার কাছে মনে হতো সে রাতে হয়তো শুয়ে আছে, হঠাৎ বাসায় যখন কেউ নেই বিশেষ করে, এরকম সময় সে দেখতো যে তার রুমে 3টা মহিলা আসছে। আচ্ছা, 3টা মহিলা, এবং তাদের চোখে বেশ টানা টানা করে কাজল দেওয়া, হ্যাঁ, এবং চুলগুলো বড় বড় জটা বাঁধা এরকম, এসে তার দিকে তাকাতো, তার বিছানা ঘিরে দাঁড়াতো, আচ্ছা, দাঁড়ায় তার দিকে তাকাতো, বিড়বিড় করে কি পড়তো, এবং তার দেখা যেত তার মানে গায়ের মধ্যে আঁচড় কাটতো। আচ্ছা, আচ্ছা, এবং তার পেট, তাকে একবার দেখতেছে যে তাকে নিয়ে পেট চাপ চেপে ধরে তাকে চেষ্টা করতেছে, মানে তার মানে বাচ্চা মেরে ফেলার আর কি, আচ্ছা, তাকে মানে আগেই মানে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। তো এরকম মানে সিন সে দেখা শুরু করে এবং বেশ ভয়ের। তো লাস্টে সে যেটা দেখে যে একদিন তার, এবং যখনই এই জিনিসটা দেখতো তখন তার পেটে বাচ্চা শক্ত হয়ে যেত, আচ্ছা, বাচ্চা মানে মুভমেন্ট কমে যেত এবং স্টিফ হয়ে যেত। এবং এই ঘটনা যখন চলতে থাকে এবং সে খুব ভয় পায় এবং আরো অনেক কিছু এরকম দেখতো, এবং হাঁটার ব্যাপারটা কন্টিনিউয়াসলি তার বাসায় এটা থাকতো, হ্যাঁ। এবং যখন তারপর লাস্টে যেটা দিন দেখে তার মানে বাচ্চা হওয়ার আগে দিয়ে, যে কেউ একজন একটা কালো রঙের ত্রিশূল এনে তার পেটের মধ্যে মারছে। এবং যেটা হয় ওর মানে যখন বাচ্চা হয় তখন দেখে যে বাচ্চা পিঠের মধ্যে এরকম একটা দাগ না কিছু দেখতে পায়, আপনার কালো রঙের একটা ত্রিশূলের মতো। আচ্ছা, এবং যাক আল্লাহর মধ্যে মানে দোয়া টোয়া পড়ে, সে নামাজ কালাম পড়তে আমল করতে, এই কারণে অনেকটাই এটার থেকে সে মানে রক্ষা পায়। এবং এরপরে এখনো স্টিল ওই বাচ্চা, ওই ছোট বাচ্চাও যখন বড় হয় সেও নাকি মানে তার মাকে বলছে যে আই সিন 3 women came to my room। আচ্ছা, এই মানে আজব ব্যাপার হচ্ছে মা যেটা দেখতো ছেলেও কিন্তু সে কথা বলে, এবং বাচ্চারা কিন্তু ছোট ছেলেটা কিন্তু এখনো ভয় পায়, রুমে একা থাকতে চায় না, মানে হি সিজ থিংস। এবং এখনো ওই যার কথা বলছি ওর বাসায় নাকি এখনো আপনি সে শব্দ পায় যে কেউ দিন হাঁটে রাতের বেলা। আচ্ছা, যদিও হাজবেন্ড বলছে যে সে অনেক ট্রাই করছে, সে দেখে না, বাট সে এরকম শব্দ পায়। এবং মানে থিংস আর ডান, এবং সে মোটামুটি শিওর যে কেউ একজন তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ফলে এগুলো হচ্ছে আর কি। তো ওকে, এই হচ্ছে ব্যাপার রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে আরেকটা ঘটনার জন্য, এবং পরবর্তী ঘটনায় যাব আমরা আরো বেশ কিছু সময় রয়েছে আপনাদের সাথে। আমরা বলেছি যে আমরা আরো মানে একটু বোনাস আওয়ারে যাচ্ছি আমরা। তো বোনাস আওয়ারে একটু মানে ভয়ের পরিমাণ মানে বোনাসের হারে দিতে হবে, যেটা রেগুলার ভয় তার চেয়ে বেশি একটা ভয়ের একটা ঘটনা শুনি আমরা। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা আপনার এই জিন রিলেটেড, যেহেতু জিন নিয়ে এত কথা হচ্ছে এখানে, এটা আমি শুনেছি সোহেলের কাছে। সোহেল আপনার সে থাকতো হচ্ছে নড়াইল জেলায়। আচ্ছা, নড়াইল জেলায় থাকতো। তো যেটা হয় যে উনি ওখানে নড়াইলে ওখানে একটা জায়গায় আপনার কাজ নেয়, চাকরি নেয় একটা সময়। তো যেখানে কাজ নেয় যে মানে উনি ছিল একজন সম্ভ্রান্ত হিন্দু ভদ্রলোক। আচ্ছা, তার ওখানে আড়ত এবং ব্যবসা ছিল আপনার জিনিসপত্র আনা নেওয়ার।
হুম সেগুলো উনি এক্সপোর্ট ইম্পোর্ট করতো এবং মানে জিনিসটা হচ্ছে ফসল টাইপের জিনিস আর কি, হুম ফসল টাইপের জিনিসের ব্যবসা করতো। হুম তো তো ওখানে গোডাউন ছিল, গোডাউনের চার্জে ছিল, সে কাজ করতো। হুম তো ওই যিনি ছিলেন আর কি ওনার মালিক, তো সে তাকে একদিন বলে যে, আমি নামটা বলছি না আর কি, তার নাম আমার মনে ঠিক ছিল। আছে, অসুবিধা নেই। তো উনি বলে যে আমার এখানে একটা রুম আছে, আমি পেইন্টিং কালেক্ট করি, আচ্ছা। তো তুমি এই রুমটাতে কখনো যাবা না। রুমটা যদিও খোলা, আমি তালা মেরে রাখি নাই, হুম বাট তুমি যাবা না, এবং এটা অনেক পুরানো রুম, এখানে তুমি যাবে না। তো সোহেল বলে যে ঠিক আছে স্যার, আপনি মানা করছেন, আমি যাব না। হুম তো এনিওয়ে সে যায়ও না। যায়ও না এখানে। আচ্ছা। তো বাসাটা থাকে, বাসাটা বেশ বড় একটা মানে পুরানো অনেকটা জমিদার বাড়ি টাইপের একটা বাসা, দোতলা নিয়ে, এবং নিচতলা একটা অংশে তার গোডাউনের মতো, হুম আর এই পাশে অফিস রুম এবং অনেকগুলো খালি কামরা আছে আচ্ছা। থাকার জায়গা টাকা। তো ওখানে থাকে, দেখে যে ওই যে ওর যে মালিক তিনি আর তার স্ত্রী ছাড়া তেমন কেউ নাই, একজন মানুষ আছে, কাজ করে চলে যায়। তো ও কিউরিয়াস হয় যে এত বড় বাড়ি, ওনারা দুজন থাকে। তো জিজ্ঞেস করে ওই কাজের মানুষটার সাথে, একজন জিজ্ঞেস করে যে এখানে কাহিনী কি স্যারের, হুম মানে স্যারের এত বড় বাড়ি খালি পড়ে থাকে, উনি কি মানে কবে থেকে এখানে আছে? বলে যে এটা স্যারদের মানে পৈতৃক সম্পত্তি আর কি, আচ্ছা। অংশীদারিত্ব হিসেবে পাওয়া, এবং উনি অনেক বছর ধরে আছেন এখানে। আচ্ছা। তো মানে বেশি কিছু বলতে চায় না, এতটুকু বলেই তাকে ক্ষান্ত হয়। তো সোহেল যেটা করে, বাড়িটা ঘোরাফেরা করে, কিন্তু সে ওই যে রুমটা তাকে যেতে মানা করছে সেখানে যায় না সে। আচ্ছা। এবং আরো কিছু অংশ সেই করে। আর ওকে থাকার জন্য যেটা দিয়েছিল বাসার সামনের দিকে একটা রুম, হুম সেখানেও থাকতো রাতের বেলা। আচ্ছা। তো কয়েকদিন থাকার পর ওর কিউরিয়াসিটির মাত্রাটা একটু বাড়ে, হুম মানে মানুষের বোরিং লাগে এবং তার ওখানে চলাফেরারও তেমন কেউ নাই। তো সে বের হয় আর কি রাতের বেলা, একদিন রাতে বের হয়, সন্ধ্যার দিকে হেঁটে হেঁটে বাড়িটা ঘুরতে থাকে আর কি। তো ঘুরতে ঘুরতে যখন নাকি দেখা যায় যে ঘরের বাড়ির যে মধ্যবর্তী জায়গাটা সে ক্রস করে, আচ্ছা। তখন ওর কেমন গা ঝিমঝিম মানে একটা ভাব চলে আসে, মানে গা ছমছমে একটা পরিবেশ উপলব্ধি করা শুরু করে, যে মানে একটু অ্যাবনর্মাল লাগে তার কাছে হুম শরীর এবং আশেপাশের পরিবেশটাই। এরকম করতে করতে সে ওখানে একটা বৈঠকখানা ছিল পুরানো, হুম সেখানে যখন যায়, সেখানে যে মনে হয় কথা বলতেছে কেউ, তো মনে হচ্ছে মানুষজন আছে এখানে। আচ্ছা। বলে যে এখানে তো থাকার কথা না, কারণ স্যারের কাছে দিনের বেলা কিছু মানুষ আসে দেখা করতে, হুম আর সেটা ওনার গদি ঘর যেটা সেখানেই আসে, এর পেছনে কেউ আসে না। তো সে আস্তে আস্তে হেঁটে যায়, হেঁটে যে মনে হচ্ছে যে ঘরের ভিতরে কথা বলছে মানুষ। হুম তো ওখানে গিয়ে নাকি যখন নাকি গেটটা যেখানে ঢুকি দেয়, তখন দেখে ভিতরে কিছুই নেই, একদম অন্ধকার, কিচ্ছু নেই। কিছু নেই, মানুষজন কিছুই নেই। তো তখন সে একটু ভয় পেয়ে যায়, হুম যে এত বড় বাড়ি এবং বাড়িটা মানে পুরানো, আসবাবপত্র পুরানো, মানে ঝাড়া পোছা করা হয়, মাঝে মাঝে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সবকিছু। হুম তো ও চলে আসে এরকম। সে পরের দিন বা তারপর দিন, দু একদিন পরে হঠাৎ তার ইন্টারেস্ট হয় যে ওই যে রুমটা, পেন্টিং এর রুম, সেখানে যেতে কেন মানা করছে। আচ্ছা। এটা সে চিন্তা করে সে বলে যে আমি জাস্ট উকি দিই একটা, ঢুকবো না। কি যেহেতু ওই বৈঠকখানা সে উকি দিয়েছিল, সেরকম সে যায়। আচ্ছা। তো যখন সে ওই পেন্টিং এর রুমটায় যায়, দেখে মনে হচ্ছে দরজাটা হালকা খোলা এবং ভেতরে আপনার আলো জ্বলছে, এবং যে মানে ওই রুমটার ভেতরে মানে হালকা আলো, মানে ওখানে স্যান্ডেলিয়ার ছিল, ঝাড়বাতি ছিল, তো মনে হচ্ছে ঝাড়বাতি গুলো চলছে ডিম লাইটের মতো। তো ওখানে ও যে দেখে যে ওখানে যে ছবি, অনেকগুলো ছবি মানে পেন্টিং রাখানো, দেওয়ালে সাজানো। তো সেই পেন্টিং এর সামনে একটা মানুষ দাঁড়ানো। মানুষটা হচ্ছে মানে ও ঝাড় করতে পারে না, এটা ছেলে না মেয়ে, কারণ পুরো একটা মানে গাউনের মতো পরা, পুরো আর কি, মাথা ঢাকা একটা কাপড়ের মতো পুরো। আচ্ছা। তো ভালো মতো খেয়াল করে দেখে যে একটা মহিলা, সে একটা পেন্টিং এর দিকে তাকিয়ে আছে। তো ওখানে মহিলাটার মানে যে ভাবভঙ্গি যেটা ছিল, মানে চেহারার এক্সপ্রেশনটা খুব মানে ফানি, মানে হাস্যকর টাইপের, মানে সে ভেঙচি কাটছে, তাকাচ্ছে নিজের মতো। তো সে খুব হয়ে মানে সে মানে একটু স্পেল বাউন্ড হয়, আর মানে একটু ভয়ও পায়, মানে তাকানোটা খুব নর্মাল না, অ্যাবনর্মাল টাইপের। তারপর সে যখন তাকায় আরেকটা জিনিস দেখে সম্পূর্ণ ভয় পায়, প্রচন্ড ভয় পায়। কি পেন্টিংটা তাকিয়ে দেখে যে ওই মহিলাটা যার দিকে তাকিয়ে আছে পেন্টিংটা, পেন্টিং এর মহিলাটাই পেন্টিং এর দিকে তাকিয়ে আছে এবং বিভিন্ন রকম মুখভঙ্গি করতেছে, এবং সে প্রচন্ড রকমের ভয় পায়। আচ্ছা। তো ওই যে ক্যারেক্টারটা থাকে, মানে যে মহিলাটা মুখভঙ্গি করতেছে, ও দাঁড়ানোর পরে ওর দিকে ঘুরে তাকায়, তোকে একটা হাসি দেয়। এই হাসিটা দেওয়াতেই সোহেলের মানে মনে হয় যে মানে সে পৃথিবীতে নাই, মানে পুরোপুরি তার মানে চেতনা লোপ পায়, এরকম একটা অবস্থা। তারপর সে যেটা দেখে এটা আরো ভয়ঙ্কর, যে মহিলাটা প্রায় নাই, ওখানে ভ্যানিশ। ওর মনে হলো যে পেন্টিং এর মধ্যে ঢুকে গেছে সে, হ্যাঁ, এবং সে প্রচন্ড রকমের ভয় পায় এখানে। যাক, ভয় পেয়ে সে ওইখান থেকে মানে কোনো মতে তার রুমে চলে আসে, এসে সে মনে করেন ঘুমায় পড়ে, এবং পরদিনই তাকে তার মনিব
ডাকে, ডেকে তাকে জিজ্ঞেস করতেছে যে সোহেল, তুমি এখানে চাকরি করো, তুমি কি গতকালকে তোমাকে মানা করছিলাম, তুমি কি ওই পেন্টিং রুমের দিকে গেছিলা? তো সোহেল বলে জি স্যার আমি গেছিলাম। উল্টা পাল্টা কিছু দেখছো সেখানে? বলে যে আসলে স্যার আমার কাছে ওরকম আমি ক্লিয়ার না, বাট আমার মনে হয় না ভালো কিছু এখানে আমি দেখছি। তোমাকে আমি নিষেধ করছি কারণ ওখানে কারণ আছে, তুমি ওখানে যাবা না। উল্টা পাল্টা কিছু ঘটে। তো সোহেল এরপরে ভয় পায় এবং সে ওই স্যারকে বলে যে আমি এখানে কাজ করবো না, আপনি এখানে। বলে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? বলে হ্যাঁ। বলে কেন? বলে আপনার বাসাটা আমার সুবিধা লাগে না, আমি এখানে কাজ করবো না, সেখান থেকে চলে যায়। এনিওয়ে সে কিছুদিন পরে সে মানে ওখান থেকে সরে আসে, ওই বাসা থেকে সরে যায়, যে ওখানে সে একজন হুজুরের সাথে কথা বলে আর কি, মানে গল্পে গল্পে আর কি। তো বলে যে আমি এখানে এক বাসায় ছিলাম, সেখানে এরকম এরকম জিনিস দেখছি। তো সে হুজুর তাকে বলে কি জিনিসটা হচ্ছে এই যে জিন, মানুষের বাসায় যে ছবি থাকে, ছবি, তারপর পোস্টার বা মূর্তি, এসব জিনিস থাকে, জিনরা এগুলো খুব পছন্দ করে এবং তারা এটা দেখে বিমোহিত হয়। যখনই দেখে ওই জিনিসটা দেখে তারা বিমোহিত হয় এবং তারা চেষ্টা করে সেটার মতো ফেস করতে, সেটার মতো চেহারা করতে, এবং তারা ওইটার সাথে খেলে এবং তারা এটা ওনার বক্তব্য। হ্যাঁ, ওই যে হুজুরের মতো। এবং তারা এক পর্যায়ে সে ছবির ভিতরে আশ্রয় নেয় বা সে মূর্তির ভিতরে তার কায়া প্রতিষ্ঠা করে এবং অনেক রকম কাণ্ড কারখানা হয়। এর জন্য বলা হচ্ছে যে মানে এই মুসলমানদের ধর্মে বলা হচ্ছে যে এই জিনিসগুলো রাখতে না, ছবি টবিগুলো মানে ভিজিবল ভাবে রাখতে না সামনে। দিস ওয়াজ দ্য লজিক, মানে হুজুর তাকে বলে দেয়। তো এটা শুনে সোহেল একটা ব্যাখ্যা পায় এবং পরে সেটা সে মনে করেন যে মেনে চলে। এবং অ্যাজ ফার অ্যাজ আই নো, আমিও যতটুকু জানি কথাটা সত্যি, মানে মানে আমাদের ইসে বলা আছে যে আপনি ছবি টবি ভিজিবলি রাখাটা ঠিক না। ওকে, জিনরা এটা করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরো এসএমএস রয়েছে, এসএমএস আমি পড়বো, তবে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সাথে এই মুহূর্তে দিনার আছে, দিনারের কাছে আমরা একটা ঘটনা শুনবো এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। দিনার কোথাকার ঘটনা? লালবাগের ঘটনা, রাইট? এবং আমাদের কিন্তু আজকে লালবাগের ঘটনা। জি আসলে এবং আমাদের একটা সময় মনে হয়েছিল যে আজকে এই শোটা হয়তো আমরা লালবাগ থেকে করতে পারি, ব্যাপারে চিন্তা করেছিলাম। জি, মানে আমি মানে যেখানে করার কথা ছিল আমি সেই জায়গায় এই ঘটনাটা বলছেন, তো সেই জায়গায় আমরা যেতে পারলাম না, কিন্তু সেই জায়গার ঘটনা শুনি আমরা, কি ঘটেছিল সেখানে। জি আসল ভাই, এই ঘটনাটা হচ্ছে লালবাগের আপনার গোড়া শহীদ মাজারের মানে আশেপাশে কোন একটা এলাকাকে নিয়ে। তো ঘটনাটা আমাকে শেয়ার করা হচ্ছিল জ্যাম ভাই এবং শিপু ভাই। তো মানে আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে ওই গোড়া শহীদ মাজার ওইখানে একটি স্কুল রয়েছে, তো সেই স্কুলের মাঠের একটি মানে পরিত্যক্ত অংশকে নিয়ে। তো ওই এলাকার মুরব্বীরা যেটা বলে যে 71-এর দিকে এখানে মানে পাকিস্তানের ক্যাম্প ছিল, তখন তারা বিভিন্ন মানুষজনকে ধরে এনে তারা এখানে নির্যাতন করতেন। আর ওই যে জায়গাটা মানে পরিত্যক্ত অবস্থায় আছে সেখানে ওই ক্যাম্পে যখন তৈরি করা হয় ওই সময় একটি মানে পানির হাউস তৈরি করা হয়। তো তারপর থেকে সেখানে বিভিন্ন ধরনের মানে ঘটনা চালু রয়েছে এবং এলাকাবাসীদের মুখেও নানা ধরনের ঘটনা চালু রয়েছে। তো জ্যাম ভাই যেটা এক্সপিরিয়েন্স করে সেটা হচ্ছে 97 দিকে। তো তখন ওনাদের বাসা সহ আরো কয়েকটা বাসার ইলেকট্রিসিটি ছিল না, তখন ওনাদের বাসার বাইরে বসেছিল। তো একটা সময় যখন রাত গভীর হচ্ছিল সবাই সবাই বাসা চলে যাচ্ছিল। তো একটা সময় উনি যেটা লক্ষ্য করলেন যে ওই মাঠের স্কুলের মাঠে যে পরিত্যক্ত অংশটা আছে সেখানে মানে ওই বিদ্যুতের যে খুঁটিটা ছিল, তো উনি লক্ষ্য করলেন যে সেই খুঁটি বেয়ে 4-5 জন মানুষ মনে হচ্ছে উপরে থেকে নিচে নামতেছে। আচ্ছা, তো উনি মানে তখন ওনার আব্বাও কোন একটা কাজে বাসার ভিতরে ঢুকে যায়। তো উনি মানে তখন উনি ছোট ছিলেন, তো উনি তাকিয়েছিলেন যে উনি কি দেখতেছেন এগুলো। তো উনি যখন দেখলেন যে সবগুলো মানুষ 3-4 জন উপর থেকে বেয়ে বেয়ে নিচে নেমে গেল, তো মানে কারোই কিন্তু মানে গলার উপরের অবয়ব দেখা যাচ্ছে না, মানে ফুল একটা বডি দেখা যাচ্ছে যে যাদের মানে গলার উপরে কোনো অংশ নেই। তো উনি তারপরে দেখলেন যে ওই মানুষগুলো মানুষের মতো দেখতে ওই প্রাণীগুলোই আবার মানে সেই খুঁটি বেয়ে বেয়ে আবার উপরে উঠে যাচ্ছে। তো ওটা দেখে উনি বেশ ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে উনি বাসাকে চিৎকার করে। তো তখন ওনার আব্বা এবং আরো অনেকে বেরোয় বাসা থেকে, যেটা দেখার জন্য আসলে কি। তো কিন্তু সবাই যখন বেরোয় সেখানে যায়, তারা কিন্তু সেখানে কিছুই দেখতে পায়নি। তো ওই জায়গায় যে একটা ঘটনা মানে অনেকের মুখে যেটা শোনা যায় যে ওই মাঠের পরিত্যক্ত অংশটার মধ্যে যে এলাকার বিভিন্ন মানে মারা যাওয়া মানে যারা মারা গেছেন, তো এরকম ব্যক্তিদের নাকি সে জায়গাটা দেখা যায়। তো সেই পরিত্যক্ত অংশের পাশে শিপু ভাইয়ের বাসা আছে। তো শিপু ভাইয়ের বাবা একদিন কারেন্ট ছিল না তাদের, তো উনি ছাদে হাঁটাহাঁটি করতেছিলেন। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনাদের সিঁড়ি ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি প্রথম ভাবছেন যে হয়তো কোনো ভাড়াটিয়া হবে, যে মানে কারেন্ট ছিল না যেহেতু মানে গরম ছিল অনেক, তো হয়তো কেউ এসে দাঁড়িয়েছে সেখানে। তো উনি যখন তার দিকে টর্চ মারেন, তো উনি টর্চ মারার পর যেটা দেখলেন যে উনি যে মানুষটাকে দেখতেছেন তিনি 2-3 মাস আগেই মারা গেছেন তাদের এলাকারই। আচ্ছা, তো উনি তখন মানে লাইটটা অফ করে দিয়ে উনি দূর যা পড়তেছিলেন তা পড়তেছিলেন।
কিন্তু মানে ওনার কিন্তু নিচে নামতে হলে তাকে ক্রস করে নিচে নামতে হবে, কারণ উনি একেবারে সিঁড়ি ঘরের দরজাটার সামনে দাঁড়িয়েছিলেন। তো উনি খুব কষ্ট করে দেওয়া দূর পরে তো উনি সেদিক দিয়ে হাঁটা দিলেন। তো যেই উনি রাসেল ভাই মানে সিঁড়ি ঘরের দিকে একটা পা দিলেন, তখন উনি ফিল করলেন যে মনে হলো যে ওনার মানে পিঠে কেউ একজন মানে আঁচড় দিল খুব জোরে। তারপর কিন্তু আর কোনো কিছু মনে নেই, উনি সেন্সেস হয়ে যান। তো যখন শিপু ভাইয়ের আব্বাকে তারা সিঁড়ি ঘরে পায়, তখন তারা দেখে যে উনি খুব মানে গুরুতর ভাবে মানে ইনজুর হয়ে গেছেন। তো আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে ওই এলাকারই একজনের সাথে ঘটেছে। আচ্ছা, এটা আরেকটা ঘটনা। জি, মানে ওই মাঠ কেন্দ্রিকই ওই রাসেল ভাই মাঠটা কিন্তু এখন কিন্তু চারপাশ দিয়ে ওয়াল দিয়ে মানে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ সেখানে যেতে না পারে। তো এই ঘটনা হচ্ছে এরকম যে ওই এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনি ওই যে নতুন ফুটবল যখন আমরা কিনি দোকান থেকে, তো নতুন ফুটবল গুলো কিন্তু একটা নেটের মধ্যে মানে ভরা থাকে। তখন উনি ওই নতুন ফুটবলটা নিয়ে ওই স্কুলের মাঠে যায়। আচ্ছা, তো উনি একা একা খেলতেছিলেন। তো একটা সময় যেন উনি কি মনে করে ওই স্কুলের ভিতরে ঢুকে গেলেন। স্কুলটা কিন্তু এখনো আছে সেখানে। তো উনি স্কুলের ভিতরে ঢুকে গিয়ে উনি স্কুলের একেবারে ছাদে চলে যান। তো ছাদে গিয়ে উনি দেখলেন কি যে ওনাদের এলাকারই মানে মহল্লারই আরেক বড় ভাই উপরে দাঁড়ায় আছে। আচ্ছা, তো তাকে বলতেছে যে তুই তো নতুন বল কিনে আনছিস, আয় আমরা একসাথে খেলি। তো তখন ওনারা করলো কি ওনারা দুইজন উপরে খেলতেছে। তো খেলতেছে এরকম যে উনি একবার ওই বড় ভাইয়ের দিকে বলটা মারতেছে, আমার বড় ভাই একবার ওনার দিকে বলটা মারতেছে। আচ্ছা, তো যখন উনি খেলতেছিলেন তখন ওনার আম্মা দেখলেন, ওনার আম্মা ছিলেন পাশে একটা বিল্ডিং, উনি স্টুডেন্ট পড়াতেন। তো উনি দেখলেন যে ওনার ছেলে ছাদের মধ্যে একাই ফুটবল খেলতেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে তার ছেলে যখন বলে কি করতেছে, বলটা ওই পাশে গিয়ে মানে আবার তার দিকে ব্যাক করে আসতেছে বলটা। আচ্ছা, মানে ওই একা একাই। আচ্ছা, ওনার আম্মা দেখতেছে যে সে একাই খেলতেছে এবং বলে যখন কি করে ওই পাশ থেকে কোনো কিছুতে বাড়ি না খেয়ে আবার তার দিকে আসতেছে। আচ্ছা, তো এটা দেখার পর তার আম্মু আরো কয়েকজনকে নিয়ে দূর দিয়ে সেই স্কুলের ভিতরে আসে। স্কুলের ভিতরে আসার পর উনি ছাদে উঠে তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো এখানে ছাদে, কার সাথে খেলছো? কার সাথে খেলতেছো? তখন সে বলে যে আমি অমুক ভাইয়ের সাথে খেলতেছি, আমি তার নাম বলতেছি না কারণ ওই বড় ভাই কিছুদিন আগে মারা গেছে, ওই ঘটনারই কিছুদিন আগে মারা গেছে। তো উনি বলতেছে যে আমি তো ওই ভাইয়ের সাথে খেলতেছি। তখন তার আম্মু বলে যে তুমি কই খেলতেছো, তুমি কই? তখন কিন্তু সে লক্ষ্য করে যে না, সে আসলে সেখানে একাই খেলতেছে, একাই খেলছিল এবং সে একটা মোটামুটি একটা ঘোরে চলে যায়। তো এই জাতীয় আরো অনেক ঘটনা আছে, কিন্তু মানে ওই ঢাকা শহরে একটা স্কুলের মাঠের সাথে যে কোনো একটা জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে এটা মানে কল্পনাই করা যায় না। এটা কল্পনা করা, কারণ এটা এত বেশি ভয়ঙ্কর কিছু ঘটনা আছে ওই জায়গায় যে ওই জায়গার মানুষজন পরে নিজেরা মিলেই মানে চারপাশ দিয়ে ওয়াল দিয়ে মানে ওটাকে বন্ধ করে দিচ্ছে। এবং এরকম একটা জায়গায় এবং মোটামুটি যে জায়গাটাতে মানে সবাই যে জায়গাটা সম্পর্কে মানে জানে। হ্যাঁ, সবাই কিন্তু মানে কিছুদিন আগে অনেক এটা থেকে এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করলে জানতে পারবে। এটা ওই ঘোড়াশহীদ মাজারের পাশে গিয়ে আপনার যে কাউকে জিজ্ঞেস করলে হবে। আচ্ছা, যে ওই স্কুলের মাঠের এই কথাটা, এবং ওনারা এলাকার কিছু মানুষ বিলিভ করে যে ওই জায়গাটায় নাকি কিছু মানুষ দেখা যায় যাদের গলার উপরে কোনো অংশ নেই, যেটা আমি ফার্স্টই বললাম, মানে মাথা নাই আর কি। হ্যাঁ মাথা নেই। এটাও এই এলাকার অনেকেই মানে মানে অনেকেই দেখেছেন। অনেকেই দেখছেন। এবং মানে আমি যখন রাসেল ভাই ঘটনা শোনার পর ওই জায়গা যায়, আমি কিন্তু আপনাকে ফোন দিয়েছিলাম, মানে ফোন দিয়ে এই জায়গাটা সম্পর্কে আমি আপনাকে বলছি। তখন মানে রাসেল ভাই অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম ফিলিংস হয় যেটা ওইখানে যাওয়ার পর হয়েছে। আচ্ছা, ওকে, মানে জায়গাটি খুবই হন্টেড একটা প্লেস, যেখানে কিনা রাসেল ভাই এখনো মানুষ দুপুর বেলা এবং সন্ধ্যার পর কিন্তু কেউ যায় না। আচ্ছা, ঢাকা শহরের মধ্যে লালবাগের মধ্যে একটা জায়গা। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঢাকা শহরে এখনো একটা জায়গায় শুধু শুধু এমনি পড়ে থাকতে পারে না। যাই হোক, আমরা কিছু ইয়েতে যাব। আমরা একটা ইমেল, আমি সেই ঘটনাটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। তিনি কি ঘটনা পাঠিয়েছিলেন, কার, এবং এই দুটো ছবিও তিনিই পাঠিয়েছেন আমাদেরকে। পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আমি জানি আপনি সব সময় ভালো দলে। আমার বাসা যশোরে, আমি রিয়াদ এবং আমার বন্ধু রায়হান, হৃদয়, রাজীব ও হাসান, আমরা সকলে ভূতফ্যান নিয়মিত শ্রোতা। আমি কারণবশত স্টুডিওতে আসতে পারবো না, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে ঘটেনি। ঘটনাটি ঘটে 2014 সালে জানুয়ারি মাসে যশোরের কমলাপুর গ্রামের মোহাম্মদ আজিজুল নামের এক লোকের সাথে। পেশায় তিনি একজন তরকারি ব্যবসায়ী এবং তার ঘটনাটি তার ভাষাতেই তিনি বলছেন। রোজ দিনের মতো আমি বিকালে মাঠে গিয়ে মাঠে বেগুন তুলতে যাই এবং ওই দিন বেগুন তুলতে একটু দেরি হওয়াতে আমি বাসায় নিয়ে আসতে পারি না। পরে বলে রাখা ভালো, আমাদের এখানে প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে এবং বেগুন তুলে আমি হাটে বিক্রি করি এবং বাসায় সেদিন আসতে পারিনি। তার কারণ বাসায় সেদিন সেই সবজি আমি নিয়ে আসতে পারিনি। আমার ছেলে ওই দিন আমার সাথে মাঠে না যাওয়াতে একা তুলে নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব ছিল। তাই আমি সবজি ধুয়ে
বাসায় চলে আসি তখন মাগরিবের আজান দিচ্ছিল। আমি নামাজ পড়ার পরে চায়ের দোকানে চা খেয়ে একটু কথাবার্তা বলতে গিয়ে এশার আজান দেই এবং এশার আজান দেয় এবং আমি এশার নামাজ পড়ে বাসায় গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। রাত আনুমানিক 12টা আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ আমার মনে পড়ে যে আমি মাঠে সবজি ধুয়ে এসেছি, যদি কেউ নিয়ে যায় তাই ভেবে 2-3টা বস্তা নিয়ে চললাম মাঠের দিকে। এবং আসলে আপনি জানেন যে গ্রামে যেখানে রাত 8টাতেও সবাই ঘুমিয়ে পড়ে, সেখানে রাত 12টা তো অনেক রাত। যাই হোক, আমি যখন আমপুর নামে একটা স্থানে আসি, হঠাৎ দেখি যে আমার মাথার উপর থেকে একটা বড় আগুনের গোলা আমার ডান দিকে চলে গেল। ডান দিকে ফিরতে আমি দেখি যে একটা বড় সাদা পাঞ্জাবি পরা, মুখে বড় বড় সাদা দাঁড়িয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। আমি তার হাত ধরে, সে আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। আমি মনে করলাম হয়তো কেউ আমার সাথে ফাজলামি করছে, তাই আমি বললাম যে, আমি প্রথমে তাকে ছেড়ে দিতে বললাম এবং আমি বললাম যে আমি যাব না। আমি এই কথা বলার সাথে সাথে দেখি যে আমার পেছন পাশে আমার মতো দেখতে একজন আমার বাম হাত ধরে জোরে জোরে আমার মানে ধস্তাধস্তি করছে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আমি একটা ড্রেনে পড়ে যাই এবং আমি নিচে পড়ে যাই এবং আমার পায়ের শরীরের একটা অংশ তখন অবশ হয়ে যায়। আমি চোখ খুলতে পারি নাই, তবে অনুমান করলাম যে আমি ডিপের কেউ একজন ডিপে আমাকে গোসল করাচ্ছে, অর্থাৎ ডিপ টিউবওয়েল যেগুলো, এবং ডিপ টিউবওয়েল হচ্ছে ধানে পানি দেওয়ার একটি যন্ত্র। এবং আমি যখন আমাকে গোসল করাচ্ছিল তখন আমি শরীরে অনেক ঠান্ডা অনুভব করি এবং আমি জ্ঞান হারাই। পরে আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকের ভিড় এবং সবাই দাঁড়িয়ে আছে। আমার গায়ে কাফনের কাপড় এবং একটা কবরস্থানের পাশে আমি শুয়ে আছি। আমার পাশে কিছু আপেল এবং কিছু কলা এবং একটা আপেল তার মধ্যে অর্ধেক খাওয়া। পরে এলাকার লোকের মুখে শুনি যে আমাকে তারা সকালে এখানে খোঁজাখুঁজি পরে পেয়েছে এবং আমাকে এই কবরস্থানে এসে তারা পেয়েছে। তারপর তারা আমাকে ডাকবার চেষ্টা করলে আমি নাকি চোখ খুলে বসে কি বিড়বিড় করে বলছিলাম। তখন তারা এলাকার বড় হুজুরকে ডেকে নিয়ে আসে এবং তখন হুজুর বুঝতে পারে যে আমি জিন দ্বারা আক্রান্ত হয়েছি এবং সে তখন আমার সেই জিনটি ছাড়ানোর ব্যবস্থা করেন এবং অনেক কিছু করার পরে এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের পরে এক পর্যায়ে পানি পড়ায় কাজ হয় এবং সেই জিনটি আমাকে ছেড়ে চলে যায়। এই ছিল আমার ঘটনা এবং এটা কতটা ভয়ের বা আজব লাগবে জানি না, তবে আমি একটা জিনিস খুব অবাক হয়েছি যে এই গল্প এবং এই ছবি, এই দুটো যদি মিলানো যায় তাহলে এই জিনিসটা যথেষ্ট ভয়ের। আপনারা দেখতে পারেন, এটা রয়েছে www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে গেলে আপনারা সেখানে গিয়ে পাবেন। আমরা আরো একটা ঘটনা পড়বো এই মুহূর্তে এবং এই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, যিনি আজকে এখানে উপস্থিত নেই। তার আসার আগ্রহ ছিল, যদিও কোনো একটা কারণে তিনি আসতে পারেনি। আমি তার ঘটনাটা তার মতো করে পড়ে শোনাচ্ছি। রাস্তায় ভূত এফএমের ঘটনা সংগ্রহের জন্য কত জায়গায় কত লোকের সঙ্গে যে কথা বললাম, অবশেষে বেস্ট ঘটনাটি সংগ্রহ করলাম। ঘটনাটি রংপুর জেলার রংপুরের লাশ কাটা ঘরের, অর্থাৎ মর্গে। রংপুরের একজন পুলিশের কাছ থেকে ঘটনাটি জানলাম, যিনি ওই লাশের সাথে ছিলেন। এবার যাচ্ছি ঘটনায়। ঘটনাটি 1985 সালের দিকে। তখন উনি, অর্থাৎ সেই